একটা মজার জিনিস দেখো। হ্যাঁ, বলুন। আহ, আমরা যে কালপুরুষ চক্র দেখি না, যে কোনো কুণ্ডলী একাদশ স্থলটাকে না সবাই বলি যেটা একটা মানে স্বর্গীয় ব্যাপার, এখানে কোনো গ্রহ খারাপ ফল দিতে পারে না। তাইলে এই জায়গায় ঈশ্বর এই মুহূর্তে তার আবর্তনের মাধ্যমে দেখিয়েছেন যে দাও তোমার ঘরে আমি 4খানা গ্রহ দিলাম। যেহেতু পঞ্চম স্থলে কেতু বসে আছে, সন্তানদের দিকে নজরে রাখুন। সন্তানের সফলতা নিয়ে যথেষ্ট ভাবনাবোধ আছে। মানে সন্তান, পিতা এই যে ঋণটি নিলেন বা জায়গা জমিটি বেচলেন, তাকে অর্থটি দিলেন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে সন্তান আপনার সাথে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোডের শুরুতে আপনাদের প্রত্যেককে আজকের এই এপিসোড দেখার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব। আপনাদের জীবনে 7.5 একটা ফেজ আসতে চলেছে, এবং আরেকটা দিক যদি দেখেন, সফলতার জায়গাগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে, তাই না? নতুন কর্ম পাবার ক্ষেত্রে, আবার কেউ কেউ কর্ম পেয়েছিলেন কিন্তু সেই কর্ম তার ভালো লাগেনি, এমন জায়গাটিও আছে। বাকি প্রেম ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলোও আছে। এছাড়া আরেকটা ভাইটাল জায়গা আজকের এপিসোডে আপনাদেরকে আমি জানাবো। যারা বিশেষ করে মহিলারা আছেন, বিভিন্ন বয়সের নারীরা যারা আছেন, একদম 18 থেকে 70 বছর বয়স পর্যন্ত, তাদের জীবনের বেশ কিছু কথা আজকের এপিসোডে থাকবে। গোবিন্দদা আছেন আমার সাথে। গোবিন্দদা, আজকের একদম প্রথম তোমার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাইব, দশমে রবি এবং মঙ্গল, পরিষ্কার সোজাসুজি উত্তর চাই। পঞ্চমপতি অর্থাৎ সফলতার জায়গা, সে দশমে চলে গেছে, সাথে মঙ্গলকে নিয়ে গেছে, হ্যাঁ, সপ্তমপতি, এবং উনি নিজে লগ্নাধিপতি। তবুও কর্মক্ষেত্রের জায়গাগুলোতে যে যে সমস্যাগুলোর কথা বলছি, এই সমস্যাগুলো মূলত হচ্ছে কেন? বা নাকি আমি মিথ্যা কথা বলছি বা ভুল বলছি? না, হচ্ছে কেন এই এপিসোড থেকে উত্তর দেওয়া সম্ভব নয় ওনার জন্মকুণ্ডলী না দেখে। কিন্তু গোচর বলছে যে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হয়ে গেছে। এক, আচ্ছা, এবারে বিদেশে কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশি। নিজে কর্মের সাথে যুক্ত হতে চাইছেন, যুক্ত হতে পারবেনও। আচ্ছা, এই ক্ষেত্রে বিদেশ বলতে তুমি কি বোঝাতে চাইছো? বিদেশ বলতে মানে দেশের বাইরে না বাড়ি থেকে দূরে, এটাও বোঝা দুটোই যাবে? দুটোই বা বাড়ি থেকে দূরে। দেখুন, এটা তো যোগ্যতা অনুসারে কল্পনা করতে হবে। তবে যেহেতু দশমাধিপতি দ্বাদশে অবস্থান করে আছেন, সেক্ষেত্রে দূরবর্তী জায়গায় কর্ম প্রাপ্তিটা প্রবল ঘটবে। আর যারা দীর্ঘদিন কর্মে আছেন, দেখবেন কর্মচ্যুত হয়ে গেছিলেন, তাদের একটা পুনঃপ্রাপ্তি, যেটা তুমি বারবার জিজ্ঞেস করছে, পুনঃপ্রাপ্তি ঘটবে কিনা, পুনঃপ্রাপ্তি ঘটবে কিনা, পুনঃপ্রাপ্তি যোগ কিন্তু দেখতে পাচ্ছি। মানে সেটা যে পাবেন তা বলবো না। কিছুদিন কর্ম হারিয়েছিলেন, তিনি আবার কাজের সাথে যুক্ত হতে চলেছেন। আচ্ছা, ধরো পুরনো কোনো কাজে সেখান থেকে ওনার কাছে যদি ডাক আসে, হ্যাঁ, সেক্ষেত্রে ওনার যাওয়াটা ঠিক হবে কিনা? হ্যাঁ, খারাপ হবে না, এই মুহূর্তে খারাপ নেই। মানে ভালো যোগ এক্ষেত্রে, জায়গাগুলো ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে। আর ওনাদের অনেকের মধ্যে একটা, এই যে বললাম, দূরবর্তী জায়গায় যেতেও হবে। আচ্ছা আচ্ছা, আরো একটা জিনিস আছে, যে দেখো যারা দীর্ঘদিন কাজ করছেন, তাদের কিন্তু কর্ম, যে যারা কাজে আছেন, তাদের কিন্তু কর্ম চলে যাওয়ার প্রবণতাটা কিন্তু বজায় থাকছে। হ্যাঁ, যারা দীর্ঘদিন কাজের সাথে আছেন। আবার যাদের কাজগুলো চলে গেছিল, তাদের একটা প্রাপ্তি যোগও ঘটে যাচ্ছে। আবার নতুন কর্মের ক্ষেত্রে বাড়ি থেকে দূরে সেই জায়গায় উনি
বেশি করে সাড়া পাবেন আর সাড়া কি। পাবেন। সফলতাটা সেই জায়গায় সেই পাবেন। জায়গাটাই বেশি হবে। মানে তিনটেই রাস্তা খোলা আছে। হ্যাঁ ন্যায় নীতি এই জায়গাগুলো থেকে যদি সরে যাওয়া যায় তাহলে কিন্তু চলে যাবে। হ্যাঁ, ওটাই মজা যে যেহেতু কর্মাধিপতি শনি, অতএব ন্যায় নীতি নিষ্ঠা এগুলো নিয়ে চললে টিকলেন, না হলে কিন্তু কর্ম চলে যাবে। আচ্ছা, মূলত যাদের ধরো এই যে তোমার রাহু আর মঙ্গল তার জন্মছকে একত্রে বসে আছে, হ্যাঁ। অনেকেরই জন্মছকে আছে এটা, রাহু মঙ্গল একত্রে বসে থাকে, যে অঙ্গারক যোগের জায়গাটা তৈরি করলো, কেমন? তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এর আগে এই এপিসোডগুলো চ্যানেলে গেছিল, রিসেন্ট আবার নতুন করে আবার সেটা রিআপলোড হয়েছে। তাদের চাকরি বাকরি চলে গেছিল এইরকম 100 জনের মধ্যে মোটামুটি 80% দেখা গেছিল যে হ্যাঁ চাকরি বাকরি চলে গেছিল, ঠিক আছে, বা ট্রান্সফার হয়েছে, বাড়ি থেকে অনেকটা দূরে চলে যেতে হয়েছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমি এখন যেটা মূলত জানতে চাইছি, মঙ্গল আবার কিন্তু যাচ্ছে ওখানে ওনার একাদশ ঘরে, সেক্ষেত্রে রাহুর সাথে আবার একটা সংযুক্তিকরণ হচ্ছে। অবশ্যই। তো এই যে উপার্জনের জায়গায় যাওয়া, আবার কি নতুন করে সেই রকম সিচুয়েশন, নাকি এবারে অন্য কিছু উপলব্ধি ওনার জীবনে দিতে চাইছে? না, কি ঘটনাটা হচ্ছে আবারও 24 তারিখের পর থেকে ফেব্রুয়ারির হ্যাঁ আবার একটা বড় ধরনের কর্মচ্যুতি, কর্মসন্ধানে বাড়ি ছেড়ে বাইরে যাওয়া, এই ব্যাপারগুলো, উপার্জন স্থলে গন্ডগোল, এগুলো ঠেকানোর জন্য কি করা যেতে ওগুলো পারে? তো তাকে বিচার করিয়ে, তোমার রোগ হয়েছে, জ্বর হচ্ছে তো 103, তোমাকে তো প্যারাসিটামল খেতেই হবে ভাই, সোজা কথা। প্রতিকার করাতে হবে এবং নিয়ম নীতি নিষ্ঠা মেনে চলতে হবে, তবে গিয়ে আপনি পারবেন কিছুটা সামলাতে। কারণ কোনো গ্রহকে 100% তার যে কার্যদক্ষতা বা কার্যক্ষমতাকে আমরা সরিয়ে দিতে পারবো না, তবে একটা ম্যাক্সিমামটাকে অনেকটা পক্ষে নিয়ে আসার চেষ্টা করব আমরা। বৃহস্পতি যাদের খুব দুর্বল অবস্থায় আছে জন্মছকে, তো মানে ডিগ্রি খুব কম আছে, এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কি বলা যেতে পারে যে তাদের মাথা কাজ করছে না ঠিক মতো, বা তারা ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়ে আছেন? একদম। তৃতীয় বৃহস্পতি তৃতীয় হ্যাঁ, চলে আমি গেছেন, ওটা দেখেই প্রশ্নটা রাখছি আর কি। তিনি actually। ভাগ্যপতি। ভাগ্যপতি তিনি চলে যাচ্ছেন কোথায়? তৃতীয়, এবং তিনি দ্বাদশপতি, মানে ওই বিদেশ ব্যাপারটা, দ্বাদশপতি। এই জায়গাটা হচ্ছে যোগাযোগ, পরাক্রমতা। যারা বিদেশে আছেন তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে, বিদেশ যাবার জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে, এটা ঠিক আছে, কিন্তু ভাগ্য বেশ কিছুটা বিড়ম্বিত হবে। ভাগ্য কিন্তু খুব একটা সাথ দেবে না, সাথ দেবে না। না, খুব একটা সাথ দেবে না। যা করতে হবে পরিশ্রমের দ্বারা করতে হবে। দেখো, ভাগ্য সাথ দেবে না বলে উপার্জন স্থলে একটা কিন্তু অঙ্গার, দেখো একটা যোগ আছে, হ্যাঁ, উপার্জন স্থলে একটা অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ মানে তো বুঝতে পেরেছো, পুড়ে আংরা হয়ে যাওয়া ব্যাপারটা। তাইলে যে কোনো উপার্জন স্থল, যে কর্ম করছেন কর্মের জায়গা, যে ব্যবসা করছেন ব্যবসার জায়গা, যাই করুন, সেটা কিন্তু একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তো ভালো কি কি আছে এনাদের, যদি আমি ভাগ্যের নিরিখে বলি, হ্যাঁ, ভালো দিকটা কি কি আছে ওভারঅল জায়গা থেকে? তুমি ডিটেলসেও যেতে পারো, বা তুমি একটা পার্সেন্টেজ করতে পারো যে হ্যাঁ 100-র মধ্যে এত পার্সেন্ট ভালো আছে। আচ্ছা, সামগ্রিক আকারে বলবো, একাদশ স্থল হচ্ছে লাভস্থল, সেখানে সারা মাস ধরে প্রায় চতুর্গ্রহা যোগ হয়ে যাচ্ছে। তাই লাভস্থলে চতুর্গ্রহা যোগ মানে প্রবল লাভ দেওয়ার কথা। সবাই বলবে, আমিও বলবো, দুহাত তুলে বলবো যে লাভ হবে, লাভ হবে, লাভ হবে। কিন্তু এই লাভস্থলে যে চতুর্গ্রহা যোগ সারা মাস থাকছে, তন্মধ্যে দেখা যাচ্ছে গ্রহণযোগ হচ্ছে, জড়ত্ব যোগ হচ্ছে, অতিলিপ্সা যোগ হচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে এবং লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে। যার জন্মকুণ্ডলিতে যে যোগটি অ্যাক্টিভ অবস্থায় আছে, জন্মকুণ্ডলিতে আছে, তিনি কিন্তু সেই প্রকার ফলটা পাবেন। এভারেজের কথা একটু ডিটেলস, একটু এটা একটু ধরো, গভীরতা। আমি দেখলাম কারুর গ্রহণ যোগ আছে, তাইলে গ্রহণযোগ হয়ে গেলে কাকে কাকে নিয়ে হচ্ছে? রাহুর সাথে রবির কানেকশনে তো গ্রহণযোগটা হচ্ছে। রবি এখানকার হচ্ছে পঞ্চমপতি, প্রতিষ্ঠার জায়গা। তাইলে প্রতিষ্ঠার জায়গাটাই একটা আঘাত আসবে, যে যে জায়গায় প্রতিষ্ঠিত। মানে আপনার জন্মছকে যদি রাহু এবং রবি একত্রে বসে থাকে, তাহলেই কিন্তু এই এফেক্টটা আপনি বেশি করে পাবেন। নইলে আপনি অতটা পাবেন না, খানিকটা পাবেন আর কি। আচ্ছা, এবারে ধরো কেউ চিকিৎসা করাতে চাইছেন, কিছু একটা লোন নিতে চাইছেন, এরকম তো কিছু আছে মানুষ, তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু আটকে আটকে যাবে, মানে লোনটা হতে গিয়েও হলো না। হ্যাঁ,
চিকিৎসা হচ্ছে, চিকিৎসা হতে গিয়ে দেখা গেল ডাক্তার যে পরের মাসে এই তারিখে ডাক্তার দেখাবেন, আচ্ছা। ডাক্তারবাবু বললেন যে না, কম্পাউন্ডার বললো ডাক্তারবাবু আসছেন না, আচ্ছা, ডেটটা চেঞ্জ হচ্ছে, ডেটটা চেঞ্জ হয়ে মানে চিকিৎসাটা স্থগিত হয়ে গেল। হুম এর কারণটা কি? ষষ্ঠপতিকে বুধ, হুম এবারে তিনি রাহুর সাথে জড়ত্ব যোগে আটকে যাচ্ছেন, মানে কাজটা আটকে যাবে। হুম বোঝাতে পেরেছি? হুম এবারে দেখো, ব্যবসা যারা করছেন হুম তাদের যদি লক্ষ্মীনারায়ণ যোগ থাকে তাদের কুণ্ডলিতে, হু হু করে ব্যবসা বাড়বে, আর সাথে সাথে লোভ বাড়বে। লোভ আসবে। যখন ব্যবসাটা বাড়বে, আরো চাই আরো চাই, হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে আরো আমার দরকার, বিবিধভাবে দরকার, হুম এই লোভ বাড়বে। কিন্তু ব্যবসাও বাড়বে। যদি লক্ষ্মীনারায়ণ যোগ থাকে তাহলে লোভ বাড়বে কেন? হুম না, রাহু আর শুক্র একটা অতিলিপ্সা ভাব। হ্যাঁ, হুম দয়া করে বাসি আলুটা সিঙ্গাড়ার মধ্যে না দেওয়াই ভালো, অতি লোভের জন্য। হ্যাঁ, ভালো করুন, বেশি বিক্রি হোক, এটা চাই। হ্যাঁ, ঠিক। এই অতি লোভ করতে গিয়ে তখন কিন্তু হুম খারাপের জায়গাটা ঘটে যাবে। কি ঘটবে তাহলে? খারাপটা কি ঘটবে? কম্বিনেশনে না থাকলে খারাপ কি ঘটবে? আমি অতি লোভ করলাম, আমার তো লক্ষ্মীনারায়ণ যোগ আছে, তাইলে তো আমি খুব হু হু করে বেরিয়ে গেলাম। না, আপনার যদি দারিদ্র যোগ থেকে থাকে, এই যে রবি শুক্র মিলে দারিদ্র যোগ হয়ে গেছে, মানে এক কথায় যেটা বোঝা যাচ্ছে যে এই মাস পুরোটা ভালো আপনার হাতে, আপনার জন্মছকে কি আছে, আর এই মাস আপনার জন্য কারাগারের দিকে নিয়ে যাবে। হুম কারাগারের যোগাযোগ তৈরি হয়ে যাবে, ভাই বোনেদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে আপনি মারপিটে জড়িয়ে যাবেন, সেখান থেকে মাথা ফাটাফাটি হয়ে যাবে কিনা, এই সমস্ত কিছু ডিপেন্ড অন আপনার হাতের। আপনার ভাগ্য বলছে ভাই তোমারই হাতে, তুমি তোমার জীবন এই একটা মাস চালাও। দেখি তো, আমাকে তো সারা বছর ধরে দোষারোপ করেছো, চলো এই একটা মাস আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, তুমি তোমার ভাগ্য রচনা করো। একটা মজার জিনিস দেখো, হ্যাঁ বলো। আহ, আমরা যে কালপুরুষ চক্র দেখি না, যে কোনো কুণ্ডলী, একাদশ স্থলটাকে না সবাই বলি যেটা একটা মানে স্বর্গীয় ব্যাপার, এখানে কোনো গ্রহ খারাপ ফল দিতে পারে না। তাইলে এই জায়গায় ঈশ্বর এই মুহূর্তে তার আবর্তনের মাধ্যমে দেখিয়েছেন যে দাও, তোমার ঘরে আমি 4খানা গ্রহ দিলাম, আরও 17, 18, 19 তারিখ আরও একখানা বোনাস দেব। হ্যাঁ, 5খানা গ্রহ তোমাকে দিয়ে দেব তোমার লাভস্থলে, উপার্জন স্থলে। তুমি কি করো দেখি। তুমি কি করবে? তুমি যে করবে, তুমি জন্মেছো কিছু আগের ব্যাপারটা নিয়ে, এবার তুমি তোমার কুণ্ডলিটা খুলে বসে যাও, দিয়ে দেখো এখানে যে ভালো মন্দ যোগগুলা বলে যাচ্ছি, যে জড়ত্ব যোগ, গ্রহণ যোগ, অতিলিপ্সা যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, দারিদ্র যোগ, তোমার কুণ্ডলিতে কোন যোগটি আছে চয়েস করে নাও, দিয়ে দেখো। যদি আমার লক্ষ্মীনারায়ণ যোগ আছে তাহলে আমি ভালো পাবো, মিলিয়ে নেবেন, ভালো পাবে হুম অবশ্যই। ঠিক। বুধাদিত্য যোগ আছে, অবশ্যই ভালো ফল পাবেন। হুম কিন্তু দেখা গেল জড়ত্ব যোগ আছে, হুম হবে না। ঠিক আছে, এই সময়টা আরও ভাইটাল বিষয় এই কারণেই, ধরুন 17, 18, 19 তারিখ ফেব্রুয়ারির আপনার যে কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করে নেবেন পরিচিত যারা, যে এই 3টে ডেট কি খুব ভাইটাল, তিনিও আপনাকে বলবে হ্যাঁ ভাইটাল। হুম এই 3টে দিন আপনার মাকে নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন, আপনার মা বড়সড় কোনো ভূমিকা আপনার জীবনে রাখবেন। শুধু মা নয়, মাতৃস্থানীয় যারা আছে তারা পারিবারিক জায়গায় একটা কিন্তু পট পরিবর্তন, এবং সেই পট পরিবর্তন বাকি চিতায় পর্যন্ত ওঠা আর কবর পর্যন্ত যাওয়া, বাকি জীবনটাকে কিন্তু একটা দাগ রেখে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি করবে, দাগ রেখে যাওয়ার মতো। এবং যাদের জন্মছকে চন্দ্র অষ্টমে, ষষ্ঠে বা রাহুযুক্ত অবস্থায় আছে, তাদের তো এখন প্রচণ্ড কষ্টের মধ্যে তারা আছেন, মানসিক কষ্টের মধ্যে আছেন। তাদের সাথে অলরেডি তার পরিবারের সাথে বলুন বা বাকি বাইরের সম্পর্কের সাথে বলুন, তারা তার সাথে ভুল বোঝাবুঝি থেকে শুরু করে তার উপর নানান রকম দোষারোপ, সে বোধহয় ডাইন বা সে বোধহয় পিশাচ, উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি, এমন নানান কিছু অপবাদ এবং তার উপর আরোপ টারোপ ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, এতদিনে হয়ে গেছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনাদের পরিবারে আপনি যদি জানেন যে কারোর ষষ্ঠে চন্দ্র বা রাহু চন্দ্র যোগ আছে, শনি রাহু যোগ আছে, বেকার ওনাদেরকে দোষ দিয়ে লাভ নেই, গ্রহের প্রভাবে উনি এমনটা করছেন। উনিও চান সবার সাথে সুন্দরভাবে কথা বলতে, উনিও চান সুন্দর একটা সংসার
জীবন উপভোগ করতে, বাকিদেরকে উপভোগ করতে দিতে, তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে, কিন্তু মাথার যন্ত্রণা করবেটা কি উনি? প্রতিকার প্রতিবিধান এই ক্ষেত্রে দরকার। রোগ ধরা পড়ছে না, ষষ্ঠে কেতু বসে আছে, আর পঞ্চমে এখন কেতু বসে থেকে প্রেমের কাউন্ট বাড়িয়ে দিচ্ছে, বডি কাউন্ট, কিন্তু আলটিমেট হচ্ছে না ঠিকঠাকভাবে। মানুষের জীবন তো রক্ত মাংসে গড়া, খুব বেশি সমালোচনা করতে নেই। আমি আজকের এই এপিসোডের লাস্ট প্রশ্নে যাব, মহিলাদের জীবন নিয়ে, যেটা আমার বক্তব্য ছিল একেবারে শুরুতে। এনাদের নতুন করে নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য, সেটা হতে পারে কর্ম, হতে পারে কর্ম ছাড়া অন্য কিছু আধ্যাত্মিক পথ, একক আধ্যাত্মিক পথ, হ্যাঁ, তিনি যে বয়সেই দাঁড়িয়ে থাকুন না কেন, এখন কোন জায়গাটাকে চয়েস করাটা উচিত হবে? ভালো করে শুনবেন। কাজের দিকে যাওয়া নাকি আধ্যাত্মিক পথে যাওয়া? নিজেকে খুঁজে পেতে গেলে কি করতে হবে? আচ্ছা শুনুন, কাজের জায়গায় বলি, উপার্জনের জায়গাটা প্রথমে বলে নিই। উপার্জনের জায়গায় কিছু মহিলা ইচ্ছে করলে কিন্তু সংযুক্ত হতে পারেন। আচ্ছা, এর অনেকগুলো কারণ আছে, তুমি একটু আগে তার বর্ণনা অনেকটা দিয়ে গেছো। না ঠিক আছে। আচ্ছা, যদি ওনারা 20 তারিখের পর, না, আমি চাইবো, বা ওনারাও সফল হবেন যদি আধ্যাত্মিকতার আশ্রয় নেন। অনেক না হওয়া জিনিস চোখের সামনে কিন্তু প্রতিফলিত হয়ে যাবে। হয়তো তিনি দীর্ঘদিন চাইছেন, পাচ্ছেন না, আমি বলবো না, আপনি আসন নিয়ে আপনার উপাস্য দেবদেবীর সামনে প্রথমে স্থিরভাবে বসুন, মনঃসংযোগ আগে দিন ওখানে। তারপর আপনার তো চাওয়া থাকতেই পারে, আমরা মানুষ, ঈশ্বরের কাছে বহু প্রার্থনা করব, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি সত্যিকারের যদি ওই জায়গায় তার চরণে মনটা দিয়ে দিতে পারেন, নিবেদন করে দিতে পারেন, না, এই যে 20 তারিখের পর থেকে, না, ওনার কিন্তু একটা ডেভেলপমেন্ট আছে, পাবেন। ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন। আর নেহাত জন্মছকে এই মানে পীড়িত বা দূষিত বা দুস্থান এই অবস্থাগুলো থাকলে করিয়ে নিতে হবে প্রতিকার। সেক্ষেত্রে শুদ্ধ বৈদিক প্রতিকারের দিকেই যাওয়াটি উচিত হবে। তাতে আপনার প্রারব্ধও যেমন ঠিক থাকবে, তাতে আপনার নেক্সট যে গতি জীবনের, সেই জায়গাটাও ঠিক থাকবে। একটা জীবন সফল না বিফল, যিনি 60 বছর বয়সে দাঁড়িয়ে আছেন এখন, ওনাকে জিজ্ঞেস করুন, ওনার কাছে অর্থ আছে নাকি যতটাখানি অর্থ আছে তার তুলনায় বেশি ঋণ হয়ে গেছে? উনি পরিবারে কার সাথে মন খুলে কথা বলতে পারেন? শরীর খারাপ বিভিন্ন সময় কে ওনাকে খোঁজ খবর নেয়? উনি ফোন না করলেও তার ফোনটা আসে, সে নিজে থেকে ওনার সাথে দেখা করতে আসে। পারিবারিক সুখ ওই বয়সে গিয়ে পাচ্ছেন কিনা? বিশ্লেষণ ওই বয়সে গিয়ে হবে, মার্কশিটটা ওই বয়সে হাতে পাওয়া যাবে যে জীবন যাপনটা কেমন হয়েছে। আমি আরেকটা প্রশ্ন এক্ষেত্রে আমার মাথায় আসছে, আমাকে এটা করতে হবে। সন্তানদের জন্য যারা ঋণ নিয়েছেন বা এই সময় ঋণ নেবেন ভাবছেন, তাদের কি উচিত হবে? বা জায়গা জমি বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠানোর জন্য জায়গা জমি বিক্রি করবেন ভাবছেন, তাদের কি উচিত হবে? সন্তানদের পঠন পাঠনের জন্য, উচ্চ শিক্ষার জন্য অনেকে লোন নিতে চাইছেন। প্রথমত তাদের কিন্তু এই মুহূর্তে নিলে লাভ হবে, লোনটা পাওয়ার, জাস্ট লোনটা পাওয়ার কথা বলছি। কিন্তু যেহেতু পঞ্চম স্থলে কেতু বসে আছে, সন্তানদের দিকে নজরে রাখুন। সন্তানের সফলতা নিয়ে যথেষ্ট ভাবনাবোধ আছে। মানে সন্তান, পিতা এই যে ঋণটি নিলেন বা জায়গা জমিটি বেচলেন, তাকে অর্থটি দিলেন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে সন্তান আপনার সাথে থাকবে কিনা, পাশে থাকবে কিনা, ঋণটা মেটাবে কিনা, সেই জায়গাটা তুমি দেখে নিতে বলছো। না, ওটা কুণ্ডলী থেকে দেখতে বলবো, কারণ এখান থেকে তো গোচর থেকে তো এই বিশ্লেষণ হবে না। না, এটা গোচরের আচ্ছা, বিশ্লেষণ নয়। কিন্তু হ্যাঁ, ঋণ পেয়ে যাবে, তুমি বলছো ঋণটা সেটা। পেয়ে যাবে, এবং সন্তানের যে সফলতার জায়গা, প্রতিষ্ঠার জায়গা, সেটা হচ্ছে এই যে পঞ্চম স্থল, পঞ্চমের পঞ্চম চলে যাও। পঞ্চমের পঞ্চমপতি কিন্তু এখন দেখো চলে গেছে জাতকের তৃতীয়।
বোঝা গেল? যে জায়গাটা বৃহস্পতি বসে গেছে সেই জায়গাটা খুব একটা ভালো নয় এবং বক্রাবস্থায়ও আছে বিষয়টা। এটা নিয়ে ভাবতে বলবো, আমি বলবো ফোকাস দিতে, আপনার সন্তানকে পড়াশোনার দিকে ফোকাস দেন, প্রতিষ্ঠিত হওয়ার দিকে প্রচন্ড পরিমাণে চেষ্টা ফোকাস রাখতে হবে। এই সময়কালটা কিন্তু আটকাবে, কেতু বসে আছে। প্রেমের ক্ষেত্রটাও ডিস্টার্ব করবে, সফলতার জায়গাও ডিস্টার্ব করছে, উচ্চ শিক্ষার জায়গাটাকেও ডিস্টার্ব করছে। মূলত যে তিনটে জায়গা এখানে ধরা হয়। আচ্ছা, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যে যোগাযোগ, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যোগাযোগের কোনো জায়গা দেখতে পাচ্ছ? একটা কথা বলি, দ্বিতীয় বিবাহের যোগাযোগটা না এইভাবে হয় না, তবে লাভস্থলে যেহেতু 4-5টা গ্রহ জড়িয়ে যাচ্ছে, সেটা একটা বিষয় হতে পারে পুরুষদের ক্ষেত্রে। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর জায়গা এই মুহূর্তে দেখছি না। হ্যাঁ, কিঞ্চিত আছে। কারণ তোমাকে একটা উদাহরণ দিই, 3জন পুরুষ গ্রহ আচ্ছা এক জায়গায়, কে আমি পরে বলছি। আচ্ছা। একজন মহিলা গ্রহ, তাহলে পার্সেন্টেজে আমাকে দেখতে হবে সব সময়, যে 100%-এর মধ্যে আমাকে দেখতে হবে সব সময় যে 70% কাছাকাছি পুরুষের একটা দ্বিতীয় বিবাহের যোগ দেখা যাচ্ছে পুরুষের ক্ষেত্রে। আচ্ছা, 30% মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ব্যাপারটা বুঝতে গেল? এটা যদি বুঝে গেছো, ক্লিয়ার বুঝে গেছো, এবারে দেখো ওই যে লাভস্থলে যে গ্রহগুলি এসছে সেগুলির মধ্যে বুধকে বাদ দাও। বুধকে আমরা বালক গ্রহ হিসেবে দেখে থাকি বেশিরভাগ। আর রবির মতো, রাহুর মতো গ্রহ বসে আছে, শুক্র গিয়ে বসে আছে ওই জায়গায়, যেহেতু লাভস্থলে বসে আছে। আর সপ্তম থেকে কে গেল? শুক্র গেল ওই জায়গাটায়, দাম্পত্য বিবাহ, এবং গিয়ে এদের সাথে বিভিন্ন যোগে আটকেছে, বুধাদিত্য যোগেও আটকেছে, লক্ষ্মীনারায়ণ যোগেও আটকেছে, বিভিন্ন যোগ তৈরি করে ফেলেছে। এক্ষেত্রে একটা দিক। আর এদিকে দেখো বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে। একটা জিনিস দাদা আমি মিস করে যাচ্ছিলাম, আমি জেনে বুঝে মিস করছিলাম না, মিস করে যাচ্ছিলাম। তন্ত্র ক্রিয়ায় আক্রান্ত হওয়া বয়সে ছোটদের থেকে, ভাই বোনেদের থেকে, বলো, এই জায়গাটা কি প্রবল জায়গা দেখা যাচ্ছে ওনার? বিশেষ করে জাতকের সন্তান, জাতক বলবো না, জাতকের সন্তানরা তন্ত্রক্রিয়ায় আক্রান্ত হওয়ার যোগ প্রবল। মানে মেষ রাশি বা মেষ লগ্নের একজন পিতামাতা, তিনি যদি দেখছেন তার সন্তান আক্রান্ত হতে পারেন। আবার উনি নিজে আক্রান্ত হবেন কোন জায়গায়? তার যে প্রতিষ্ঠা, যে জায়গায় তিনি প্রতিষ্ঠা, কেউ বড় ব্যবসায়ী, ওটা তো ওনার প্রতিষ্ঠার জায়গা। আচ্ছা, মানে মেষ লগ্ন, মেষ রাশির জাতক জাতিকা কর্ম নিরিখে, প্রতিষ্ঠা নিরিখে সংঘাত থেকে আপনার উপর তন্ত্রক্রিয়া হতে পারে, হ্যাঁ, ষটকর্ম, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রেও হতে পারে। সন্তানের ক্ষেত্রে হওয়ার যোগটাও প্রবল। সেটা যে কোনো কারণে হোক। আমি কি রকম হতে পারে সেটা আবার প্রশ্ন। না একটু ডিটেলস একটু চলো। ধরো সন্তান কোথাও প্রেম করছে, একদম বলে দিচ্ছি, সন্তান কোথাও প্রেম করছে, প্রেমটা হয়তো লোয়ার লেভেলে করছে, নিম্ন বর্ণ বা মানে আপনার আর্থিক থেকে হোক, প্রতিষ্ঠার দিক থেকে হোক নিম্ন, তারা কোনোভাবে, সেই ছেলেটি হোক মেয়েটি হোক, আমি কোনো নির্দিষ্ট বলছি না, তাকে পাওয়ার জন্য সৎকর্মের শিকার করাবেন বা সৎকর্মের জায়গায় পৌঁছাবেন। ভয়ঙ্কর ব্যাপার, দেখবেন, মিলিয়ে নেবেন। মানে পিতামাতার সাথে সন্তানের দূরত্ব, পালিয়ে বিয়ে মানে ওটাকে কি করে আর বিয়ে বলি, মানে তাকে তো বশীকরণ করে টেনে নেওয়া। হ্যাঁ, ওটা হবে। এবং এটা আজ নয়, আপনি মিলিয়ে নেবেন, কিছু কিছু কাজ আগে থেকে শুরু হয়েছে, চলছে। এ থেকে কিন্তু খুব সাবধান, না হলে এক একটা জীবন ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আজকের এপিসোড এখানেই বিরাম দিই। আপনারা সজাগ থাকুন এই বিষয়গুলোকে নিয়ে। 17-18 তারিখ ফেব্রুয়ারির আমরা বিশেষ একটা এপিসোড করে রেখেছি আপনাদের নিরিখে, সেটা একাদশে অলরেডি এপিসোড চলে গেছে চ্যানেলে, আপনারা পেয়ে গেছেন সেই এপিসোড। যারা জানেন না, দেখবেন চমকে 54 নাম আছে, হ্যাঁ, এই এপিসোডটা আপনারা দেখে নেবেন। ওই জায়গাটাকে নিয়ে আরও বেশি করে আলোচনা করা আছে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্যকথার অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করে রাখা আছে, সেটা শোনার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও প্লিজ শেয়ার করুন। আপনাদের এই চ্যানেল যত বেশি সাবস্ক্রিপশন বাড়বে, তত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবে মা নর্মদার নাম এবং আমাদের জ্যোতিষী এর এই আলোচনা আর কি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার।